দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে এটি একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং টিভিএন 24 এর এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকে আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ গরম পড়েছে, তো এই গরমে কিন্তু নানাবিধ স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং আমাদের দরকার একটু সচেতন হওয়া, একটু সতর্ক হওয়া। এবং যদি একটু সতর্কতা আমরা অবলম্বন না করি তাহলে কিন্তু অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাজে এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক, আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন নিউ ইয়র্ক থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডাক্তার সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। টিভিএন কর্তৃপক্ষকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য, এবং সেই সাথে সকল দর্শক বৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি জানেন যে এই সামারে অনেক রকম সমস্যা হতে পারে, বিশেষ করে বেশিরভাগ সমস্যাই গরমের কারণে হচ্ছে, তাপমাত্রার কারণে হচ্ছে। তো এবং এই যে আলট্রাভায়োলেট রে বেশি থাকছে, নানা রকম সমস্যার কথা কিন্তু এই সময় আসছে। তো এগুলো যদি আমরা একটা একটা করে বলার আগে প্রথমে যদি একটা ধারণা দেন, আসলে এই সময়টাতে কি ধরনের সমস্যা আসলে হতে পারে, সেটা যদি একটা প্রথমে ধারণা দিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব। জি, ধন্যবাদ। যেহেতু সামার আসতেছে, আমরা অনেক আউটডোর অ্যাক্টিভিটিসে থাকবো এবং বিশেষ করে গরম ওয়েদারের জন্য অনেক কিছু হতে পারে। তবে যে জিনিসটা আমি সর্বপ্রথম বলবো যে আপনাকে এই সামারে অনেক হাইড্রেটেড থাকতে হবে, যাতে আপনার কোনো অবস্থাতে যাতে পানি শূন্যতা যাতে না থাকে, এবং অবশ্যই স্টে কুল থাকতে হবে যতটুকু পসিবল, উইথ লাইট ওয়েট। তারপর আপনার লাইট কালার্ড ক্লোথস গুলো আপনার পরিধান করতে হবে। তারপর যতদূর সম্ভব আপনার কোল্ড শাওয়ার বলেন কিংবা স্প্রে বটল দিয়ে একটু যে স্কিন কে আপনার একটু সতেজ রাখার সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর অ্যাভয়েড দ্য সান অ্যাজ মাচ এজ পসিবল। যখনই বের হবেন তখনই আপনার বিশেষ করে আপনার সানগ্লাসেস যাতে থাকে সেদিকে যাতে খেয়াল রাখবেন, যাতে আলট্রাভায়োলেট রেডিয়েশনটাকে যাতে প্রটেক্ট করতে পারে সেই ধরনের সানগ্লাসেস থাকতে হবে। এবং যখনই সান এক্সপোজার হবে, বিশেষ করে অ্যাভয়েড করতে চাইবেন 11 to 4 PM এর মধ্যে, এই সময়টা সবচেয়ে বেশি সান এক্সপোজার থাকে। এবং যখন সানস্ক্রিন ব্যবহার করবেন সেটি যেন SPF 30 এবং অ্যাবভ যাতে হয়ে থাকে। হয়তো আমরা এগুলো নিয়ে আরো আসবো। এবং যাতে প্রোটেক্ট করতে পারে বিভিন্ন বাগস থেকে, যেমন লাইন বলেন, মসকিটো বলেন, এগুলো থেকে খেয়াল রাখতে হবে। এবং লিমিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যাতে আপনার কোনো স্ট্রেস অ্যাক্টিভিটি যাতে সামারের মধ্যে যাতে না হয়ে থাকে। এবং যখনই আপনার বিভিন্ন ধরনের অ্যালকোহল বা ক্যাফিনেটেড ড্রিঙ্ক থেকে একদম দূরে থাকাই বেটার। এবং সবসময় একটা প্রিপেয়ার থাকতে হবে যে কখন এই ওয়েদারে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তাহলে কি করতে হবে না করতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আপনি অনেকগুলো বিষয় বললেন। আসলে কিন্তু আমরা সবসময় যেটা ভাবি যে একটু পানি বেশি খেতে হবে বা একটু ডিহাইড্রেটেড থাকা, একটু ছায়াতে চলা, আসলে শুধু তাই না, অনেক রকম বিষয় আছে। আপনি অনেকগুলো বিষয় বললেন। আমরা ধীরে ধীরে যদি আলোচনা করি যে এই ডিহাইড্রেশনের ব্যাপারটা, যে আমার শরীরে যাতে এই গরমে পানি স্বল্পতা না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য না রাখি, আমার প্রশ্ন হচ্ছে যে সেটা যদি আমরা এই ডিহাইড্রেশন আমাদের শরীরে যাতে না হয় সেটার জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার সেটা আমি শুনতে চাই। একই সাথে যদি না নেওয়া হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে একটু যদি বলেন। জি, ডিহাইড্রেশন খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যখনই আমাদের ডিহাইড্রেটেড হয়ে যায় শরীর, তখন বিভিন্ন ধরনের শরীরের উপসর্গ দেখা দেয়। যেমন সেটি হতে পারে আপনার খুবই ইরিটেবিলিটি ফিল করা, ফ্যাটিগনেস হওয়া, কিংবা আপনার যে স্কিন টার্গেটটা যেরকম মসৃণ হওয়ার কথা সেরকম না থাকা, কিংবা ইউরিন আউটপুটটা আপনার কমে যাওয়া। হ্যাঁ, এগুলি ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সাধারণত একটা বেসিক রুল হচ্ছে যে ডিহাইড্রেশন হচ্ছে কি না হচ্ছে, আপনি যদি আপনার প্রস্রাবের কালারটা যদি দেখে থাকেন, যদি এটা হলুদ বর্ণ থাকে তখন বুঝতে হবে যে আপনার কিছুটা পানি শূন্যতা আছে, ডিহাইড্রেশন হতে যাচ্ছে, সুতরাং পানি খাওয়ার চেষ্টা করবেন। আর যদি প্রস্রাবের কালারটা যদি অনেকটা কাইন্ড অফ লেমনেড কালার, আমাদের যে লেমনেড কালারের যে জুস গুলো আছে ওই ধরনের যদি হয়ে থাকে, তখন বুঝতে হবে যে ইউ আর ভেরি গুড উইথ ইউর ড্রিঙ্কিং ওয়াটার। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর ওয়াটারের ব্যাপারে কতটুকু নেবেন না নেবেন সেটি ডিপেন্ড করে প্রত্যেকটা বাড়ির ওয়েটের উপর। যদিও আমরা বলে থাকি সচরাচর 6 থেকে 8 গ্লাসেস অফ ওয়াটার
পার ডে আপনাকে ড্রিঙ্ক করতে হবে, কিন্তু এটা ডিপেন্ড করে বডি ওয়েটের উপর। বডি ওয়েট আমি যদি একটা এক্সাম্পল দিয়ে থাকি, যেমন আপনার বডি ওয়েট হচ্ছে যে আপনার 140 পাউন্ড, এই 140 পাউন্ডকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে সেটি হবে কত? তারপর ইটস 70। তো এই যে 70 হলো, এটি হচ্ছে যে আপনার 2 দিয়ে ভাগ করার পরে, তারপর এটা অনেক একটু বেশি ক্যালকুলেশন হতে যাচ্ছে, তারপর সেটিকে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাহলে হবে আপনার ওই যে গ্লাসেস, কত গ্লাসেস পানি লাগবে তাহলে আপনি পেয়ে গেলেন। এটি হচ্ছে যে নর্মাল পার্সনের জন্য। আর এক্সারসাইজ যদি করে থাকেন তাহলে একটু ভিন্ন হবে, একটু বেশি। জি জি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডাক্তার মঞ্জুর মুর্শিদ, আমি একটা জিনিস জানতে চাই। তো অনেকেই এই যখন আমরা মানে এই গরমে যখন আমাদের শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যায়, শরীরে যখন পানি স্বল্পতা হয়, তখন শুধুই যে পানি স্বল্পতা হয় তা না, আমরা জানি যে ঘামের সাথে প্রচুর লবণও বেরিয়ে যায়। তো এক্ষেত্রে কি আপনি মনে করেন, অনেকের একটা ধারণা আছে যে আমি তো প্রচুর পানি পান করছি, তো এই প্রচুর পানি পান করাটাই কি যথেষ্ট, নাকি বেশি পানি পান করলে তো অনেক সময় শরীরে অন্য সমস্যা হতে পারে? সেক্ষেত্রে আপনার উপদেশ কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। যদি আপনার প্রস্রাবের কালার যদি একদম ওয়াটারের মতো যদি ক্লিয়ার হয়, তখন বুঝতে হবে যে আপনি অলরেডি এনাফ ওয়াটার ড্রিঙ্ক করতেছেন। সুতরাং এটি বুঝতে হবে যে এটা ওভার ওয়াটার ড্রিঙ্ক করছেন, এবং এটি ওয়াটার বেশি ড্রিঙ্ক করা সেটিও ক্ষতি। তবে সাধারণত আপনার সচরাচর খুব একটা দেখা যায় না, যদি না আপনার অন্য ধরনের কোনো উপসর্গ থাকে, যেমন পলিটিভ সাইকোজেনিক পলিটিপসিয়া বা অন্য কোনো কিছু, হ্যাঁ, ছাড়া আর কি। তো সুতরাং আপনি আরেকটা জিনিস যেটা বলেছেন যে আমরা অনেক ঘামিয়ে থাকি এবং ঘামের সাথে অনেক ইলেকট্রোলাইট চলে যায়, সোডিয়াম, পটাশিয়াম, এগুলি। তো সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি খুবই স্ট্রেনাস এক্সারসাইজ করেন, ধরেন কয়েক ঘন্টা আপনার সোয়েটিং হচ্ছে, তখনই আপনার ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্টটা হতে পারে। এছাড়াও আপনি এই গরমের মধ্যে আপনি যদি কোনো কিছু একটু ইলেকট্রোলাইট যুক্ত যদি কোনো পানি খেয়ে থাকেন, তাও সেটা করা যেতে পারে। এখন বাজারে অনেক ধরনের আপনার বিভিন্ন ধরনের ভালো ধরনের পানি আছে, যেমন আমি স্মার্ট ওয়াটারের কথা বলি, ওইখানে আপনার পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, কিংবা আপনার গ্যাটোরেট ফিট যেটি আছে, ওইটিতে কোনো আপনার সুগার নাই, কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন এ এবং সি আছে, কিংবা আপনার পাওয়ার ওয়াটার বলে থাকি, যেগুলাতে আপনার বিভিন্ন ধরনের বি ভিটামিন আছে। তো এই ধরনের আপনি ইয়ে করতে পারেন। আর বিশেষ করে ডায়াবেটিসদের জন্য যাতে এই পানিটা যাতে কোনো অবস্থাতে সুগার জাতীয় যাতে না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখা বেটার। যদি আপনি কিছুটা একটু ফ্লেভার পেতে চান, তাহলে ক্রিস্টাল লাইট বা এই ধরনের অনেক কিছু থাকতে পারে। আর ডাক্তার সতর্ক আমি না বললে, ডাবের পানি তো খুবই ভালো, তবে অনেক সময় ডাবের পানিতে যাতে কোনো অবস্থাতে যাতে অ্যাডেড সুগার না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ। ডাবের পানি অনেক ভালো। কাজে দর্শক, আপনি শুনলেন, এবং ডাক্তার মঞ্জুর মুর্শিদ যেটা বললেন যে যেসব অনেক বোতলজাত পানীয় পাওয়া যায় যার মধ্যে ইলেকট্রোলাইট আছে, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় গেলে দেখতে পারবেন, তো তার মধ্যে যেটা উনি সতর্ক করলেন সেগুলো অন্যরা খেতে পারবেন পানির পরিবর্তে, তাতে বরং কিছুটা লাভই হবে, কারণ তার মধ্যে ইলেকট্রোলাইট গুলো থাকে, শুধু পানি না খেয়ে। কিন্তু ডাক্তার মঞ্জুর মুর্শিদ যেটা বলেন যে যারা ডায়াবেটিস এর রোগী, তাদের জন্য কিন্তু একটু বিষয় আছে, তারা যেন অতিরিক্ত সুগারটা এই পানির সাথে গ্রহণ না করেন, কারণ এইসব ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু সুগারটা অ্যাড করা থাকে। কাজে এটা একটা সতর্কতা। অনেক ধন্যবাদ। এবং এখন আরেকটা প্রশ্ন করতে চাই। তো পানি খাওয়ার কথা বললাম, ইলেকট্রোলাইট যুক্ত পানি বা বোতলজাত বিভিন্ন পানীয় পাওয়া যায়, সেগুলো খাওয়ার কথা বললাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে, বা ডাবের পানির কথাও বললাম, এখন প্রশ্ন হচ্ছে যে এই পানি এমন কি কোনো বিষয় আছে যে, বা এমন কোন রোগী আছে যাদের ক্ষেত্রে আপনারা এই গরমেও পানি খাওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন পানিটাও একটু ধরেন এরকম যথেষ্ট ভাবে খাওয়া যাবে না, একটু মেপে টেপে খেতে হবে, এরকম কোনো বিষয় কি আছে? কারো ক্ষেত্রে কি আপনি বলবেন যে না, পানিটাও আপনি বুঝে শুনে খাবেন? জি, প্রথমে ডায়াবেটিসদের জন্য, যেহেতু ডায়াবেটিস একটা কমপ্লিকেশন হতে পারে, আমরা যেটি বলি ডায়াবেটিক কিটোএসিডোসিস, এবং যেহেতু ডিহাইড্রেশন হয়ে থাকে, আপনার এটি গ্লুকোজের মাত্রা আরো বেড়ে তুলতে পারে। সুতরাং প্লেন পানি খাওয়া যেতে পারে ডায়াবেটিসদের জন্য, হ্যাঁ। আর যেটি আপনি বলছেন যে অনেক সময় যদি আপনার পা যদি সোয়েলিং হয়ে থাকে, এডিমা হয়ে থাকে, যেটিকে আমরা ফিটিং এডিমা বলে থাকি, কিংবা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে, কিংবা এনস্ট্রেস রিনাল ডিজিজ হয়ে থাকে, কিংবা আপনার কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে, এই ধরনের পেশেন্টদের আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওইভাবে যে ওয়াটারের উপর যে রেস্ট্রিকশন আছে সেটি ফলো করতে হবে। আচ্ছা, বুঝলাম। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন, আপনাদের মধ্যে কারো যদি চিকিৎসক আগে থেকেই বলে থাকেন যে আপনি
পরিমাণ মতো পানি খাবেন, বা আপনাকে যদি একটা নির্দিষ্ট মাত্রায় পানি খাওয়ার কথা আগে থেকেই বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনি যদি এই সামার টাইমে বাইরে যান বা আপনি ঘামেন, তখন কিন্তু আপনার পানি গ্রহণের যে বিষয়টা সেটাও কিন্তু একটু পরিমাপ করে খেতে হবে। অন্যদের মতো খাওয়া যাবে না, এটাই ডাক্তার মঞ্জুর মকসুদ বললেন। কাজে বিশেষ করে যাদের কিডনি সমস্যার জন্য পানি খেতে বারণ আছে, মানে কম পানি খেতে বলা হচ্ছে, বা যাদের হার্টের সমস্যার জন্য, যেটা বললেন কনজেস্টিভ হার্ট ফেলিওরের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু পানি গ্রহণে কিছুটা নিষেধ থাকে, মানে পরিমাণ মতো পানি খেতে বলা হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিধিনিষেধ আছে পানি খাওয়ার ব্যাপারে, কাজে অন্যদের মতো না। তবে সুস্থদের ব্যাপারটা তো আমরা আলোচনা করেছি। এবার ডাক্তার মঞ্জুর সাথে একটু জানতে চাইবো যে আমরা এই গরমে একটা টার্ম আমরা সবাই শুনি যে হিট স্ট্রোক, গরমে অজ্ঞান হয়ে যেতে পারে, গরমের একটা ভয়ঙ্কর সমস্যা হিট স্ট্রোক। তো এই হিট স্ট্রোকটা আসলে কোন পর্যায়ে হতে পারে? মানে এটা একজন রোগী যখন গরমে নিজেকে এক্সপোজ করে বা গরমের মধ্যে থাকে, কোনো একটা কাজ করছে বা ঘুরতেই গেল, তখন উনি কি বুঝতে পারবেন যে তার মধ্যে হিট স্ট্রোক হওয়ার যে লক্ষণগুলো চলে আসতেছে? তো ওনার কি একটু সতর্ক হয়ে আগে থেকে কি ব্যবস্থা নেওয়া সম্ভব, বা এটা প্রতিরোধ করা যায়? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. জি, খুবই সুন্দর প্রশ্ন। এই সামারে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে হিট অ্যাবজর্পশন এবং হিট স্ট্রোক। এবং হিট স্ট্রোক শব্দটার অর্থই বুঝতেছেন, স্ট্রোক মানে আমরা সবসময় একটা ভয় পেয়ে যাই, খুবই একটা জটিল বিষয়, খুবই একটা ইমার্জেন্সি ম্যাটার। তো সুতরাং হিট স্ট্রোক হলে অবশ্যই আপনাদেরকে 911 কল করতে হবে, এবং কিছু ট্রিটমেন্টের ব্যাপারে আমি বলবো, যেগুলো আপনার মাইল্ড হিট স্ট্রোক হলে। হিট স্ট্রোক শব্দটাই হচ্ছে যে আপনার যেমন ধরনের মেন্টাল কোনো ধরনের প্রবলেম। এটি মেন্টাল প্রবলেম বলতে আমি কিন্তু মানসিক সমস্যা বলছি না, আমি বলতে চাচ্ছি লস অফ কনসিয়াসনেস, আপনার একটু মানে অন্য ধরনের আচরণ, হ্যাঁ, তারপর ডিজিনেস, নজি, এগুলো আছে, হ্যাঁ, তারপর পালপিটেশন, এগুলো ফিজিওলজিক্যাল রেসপন্স। কিন্তু লস অফ কনসিয়াসনেস, কিন্তু অল্টার্ড মেন্টাল স্টেটাস, এগুলো হচ্ছে তো সবচেয়ে বেশি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে হিট স্ট্রোকে আমরা যে ঘামাই গরমের সময়, ওই ঘামটা না, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঘামের যে সিস্টেমটা দিয়েছেন, এটি অনেকটা মনে হচ্ছে যে আমাদের বডির মধ্যে একটা এয়ার কন্ডিশন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। গরম হলে ঘাম হবে, তারপরে সেই সুবাদে আমাদের বডিটা একটু কুল হবে, এটি। কিন্তু হিট স্ট্রোকের সময় ওই তখন ওই ঘামটা আর হয় না, যার ফলে ওদের অ্যাবসেন্স অফ আপনার ঘাম হয়ে থাকে। তাহলে এটি বুঝতে হবে যে আপনার হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে যদি মাইল্ড হয়ে থাকে, তাহলে কিছু কিছু জিনিস আপনি করতে পারেন। যেমন হচ্ছে যে আপনার প্রথমে আপনার পেশেন্টকে যেভাবে হোক আপনি একটু এক্সপোজ করবেন, কাপড় চোপড় খুলে ফেলবেন যতদূর সম্ভব। আপনার আন্ডার আর্মে কিংবা যদি একটা কাপড়ে যদি একটু আইস দিয়ে যদি একটু বরফের ছোঁয়া দিতে পারেন, কিংবা ঠান্ডা যদি একটু দিতে পারেন সেটি ভালো। কিংবা ফ্যান যদি থাকে, এয়ার কন্ডিশন রুম যদি থাকে, সেরকম দেওয়া যেতে পারে। তো এগুলো মোটামুটি আপনাদের পারেন। যখন হসপিটাল নিবে তখন ওদেরকে অনেক আইভি ফ্লুইড দিতে হবে, যেটি অনেকটা কোল্ড আইভি ফ্লুইড। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে হিট এক্সপোজিশনটা আসলে হিট স্ট্রোকের একটা আগের স্টেজ, মানে আগের পর্যায়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক ঘাম হবে, রোগী বুঝতে পারবেন তার কিছু মানে সমস্যা হবে। আপনি যেটা বলছিলেন যে তার মনে হবে যে তিনি ঠিক মানসিক যে অবস্থা সেটাও মনে হচ্ছে যে একটু স্বাভাবিক নাই এরকম হচ্ছে তার মধ্যে, এবং সে খুব অনেক দুর্বল অনুভব করবে। এবং পরবর্তীতে যেটা হিট স্ট্রোক বললেন, যে আপনি যেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা যেটা বললেন, দর্শক আপনারা যদি লক্ষ্য করে থাকেন, যে তখন কিন্তু ঘাম হবে না, স্কিনটা ড্রাই থাকবে। এটা একটা বড় বিষয় এই হিট স্ট্রোকের সময়, এবং স্কিনটা গরম থাকবে। এবং আমার একটা প্রশ্ন, যে এই সময় আপনি বললেন যে কিছু কাজ করতে হবে, কিন্তু 911 কল করতে হবে, কিন্তু একটা মানুষ যখন যদি গরমে আমরা দেখি যে রাস্তায় অজ্ঞান হয়ে গেছে, এবং আমরা যদি ধারণা করি যে তার হিট স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে কি মানে 911 কল করা হলো, তো 911 এর গাড়ি আসার আগে কি মাঝখানে কিছু করার সুযোগ আছে? তাকে কি ওখানে ফেলে রাখবো, না কোনো ছায়ায় নিয়ে যাব, কোনো রুমে নিয়ে যাব, বা এয়ার কন্ডিশনের রুমে, বা মানে কি করার আছে? যে আপনি ঠিকই বলেছেন, আপনি উত্তরেই দিয়ে দিয়েছেন। 911 কল করতে করতে সাথে সাথে তো আর আসে না, এর মধ্যে আমাদের যা যা করার দরকার সেগুলো করতে হবে। যেমন আপনি যে বললেন যে ছায়াতে নিয়ে দেওয়ার জন্য, কিংবা একটা ফ্ল্যাট সার্ভিসে শুয়ে দেওয়ার জন্য, কিংবা কারো যদি আপনার যদি ঠান্ডা যদি পানি থাকে ওই পানির স্প্রে করা, বা ফ্যান যদি স্প্রে করা, যেভাবে
বডিটাকে কুল করা যায়, তারপর বডির ভিতর যদি কোনো ধরনের কাপড় থাকে, হ্যাঁ, ওগুলোকে এক্সপোজ করে যেমন কমফোর্ট যতদূর সম্ভব সেভাবে করা উচিত। আচ্ছা, আর হিট এক্সপ্রেশনের পর্যায়ে যখন একটা মানুষ যখন বুঝতে পারে যে আমি হয়তো অনেকক্ষণ রোদে ছিলাম, আমার খারাপ লাগছে, এবং উনি যখন বুঝতে পারেন যে তার কিছু ধরনের অস্বস্তি হচ্ছে, তখন যদি উনি এই কাজটা বন্ধ করে দেন বা ওই পর্যায়ে যদি উনি ছায়ায় চলে যান, একটা এয়ার কন্ডিশন রুমে চলে যান, যে পানিগুলো আপনার বললাম পানি খান বা কোনো যদি ইলেকট্রোলাইট যুক্ত যে বোতলজাত যে পানীয়গুলি আছেন সেগুলি খান, তাহলে কি তার যে ওই হিট স্ট্রোকের যে পর্যায়টায় হয়তো বা হতে পারতো সেটা হবে না? সেটা কি আসলে প্রতিরোধ হবে তাহলে? এটা ডিপেন্ড করে প্রতিটা কতটুকু কিরকম হিটের মধ্যে ছিলেন, তারপর আবার কিভাবে আচ্ছা। আবার সেটা ডিপেন্ড করে এক একটার উপর। যদি মাইল্ড টাইপের যদি হিট স্ট্রোক হয়ে থাকে তাহলে আশা করা যায় যে হয়তো আপনি রিকভার করতে পারেন, কিন্তু আপনি তো জানেন না যে এটি কতটুকু একটা সিরিয়াস পর্যায়ে যাবে কি না যাবে, পেশেন্ট কতটুকু আপনার সান এক্সপোজারে ছিল, কিংবা বাইরে কিরকম স্ট্রেনাস অ্যাক্টিভিটিতে ছিল, কিংবা অনেক হার্ড ওয়ার্ক অনেকে করে থাকে আমাদের ইমিগ্রেন্ট ভাই বোনেরা। তো এগুলো ডিপেন্ড করে তাদের এর উপর। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোর্শেদ। ডাক্তার মঞ্জু মোর্শেদ, আরেকটা প্রশ্ন, যে এই গরমের সময় বা এই যে পরিস্থিতিগুলো আমরা আলোচনা করছি, হিট স্ট্রোক, হিট এক্সারশন, হ্যাঁ, অন্য যে বিষয়গুলোর কথা বলছি, বা ডিহাইড্রেটেড হয়ে যাওয়া, এক্ষেত্রে যদি কারো হাইপারটেনশন থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তার জন্য কি কোনো বাড়তি সতর্কতা দরকার আছে? তার জন্য আপনি কি ধরনের উপদেশ দেবেন? জি, তো ব্লাড প্রেশারটা ডাক্তার সজল ভাই জানেন আপনার, এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, যার ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তো সাধারণত আমরা শীতকালে যেহেতু আমাদের বডিকে অনেক হিট অ্যাবজর্ব করতে হয়, তখন এটা কনস্ট্রিক্ট হয়ে থাকে। সচরাচর দেখা যায় যে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যায় শীতকালে, কিন্তু গরমকালেও বাড়তে পারে। গরমকালে যদিও ভ্যাসো ডাইলেট হয়ে যায়, অনেক প্রসারিত হয়ে যায় গরমে, সুতরাং ব্লাড প্রেশারটা অনেকটা কম হওয়ার কথা। কিন্তু এরপরও এমন না যে ব্লাড প্রেশারের রোগী কিন্তু আপনার ব্লাড প্রেশারটা আপনার কমে যাবে। তারপরও আপনাদের ওষুধ ঠিক মতো খেয়ে যেতে হবে এবং পানি সবসময় খেতে হবে। ব্লাড প্রেশার রোগীদেরকে এমন না যে পানি খেলে বা না খেলে ব্লাড প্রেশারের অনেক কিছু তারতম্য, কিন্তু পানি আপনাকে মাস্ট খেতে ড্রিঙ্ক করতে হবে। সেটি একটি কিছু আমি অবশ্যই সাজেশন বলবো, যেমন আমরা অনেক সময় হাইড্রোক্লোরোথায়াজাইড মেডিসিন দিয়ে থাকি ফার্স্ট ড্রাগ হিসেবে, ব্লাড প্রেশারের মেডিসিন হিসেবে। এই হাইড্রোক্লোরোথায়াজাইড কিন্তু এটি ডায়ারিসিস, অনেক পানি কিন্তু আপনার শরীর থেকে বের করে দিবে। তো সুতরাং অনেক ইলেকট্রোলাইটের অ্যাবনরমালিটি হতে পারে। তো সেদিকে খেয়াল রাখবেন যাতে আপনার কোনো ধরনের সিমটম হচ্ছে কিনা, কোনো ধরনের ফ্যাটিকনেস লাগছে কিনা, ব্লাড টেস্ট যদি করার থাকে সেগুলো করে নেবেন যাতে কোনো ইলেকট্রোলাইটের প্রবলেম আছে কিনা, কিংবা এই সামারে যদি এই ধরনের হয়ে থাকে তাহলে এটি অন্য কোনো মেডিসিনে সুইচ করা যায় কিনা সেটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে হাইড্রোক্লোরোথায়াজাইডে অনেক ফটোসেনসিটিভিটি থাকে। যেমন আপনি হাইড্রোক্লোরোথায়াজাইড নিয়ে যদি বাইরে যান, সান এক্সপোজারে যান, তখন অনেক সময় আপনার এরিথেমেটাস রাশ হতে পারে, স্কিন অনেক এরিথেমেটাস লাল বর্ণ হয়ে যেতে পারে, কিংবা অনেকে ব্লিস্টার হতে পারে। তো সুতরাং এই যে স্কিন সেনসিটিভিটি, ফটো সেনসিটিভিটি যেটাকে আমরা বলে থাকি, সেই রকম যদি হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নেবেন যাতে কোনো অবস্থাতে আপনারা এটি চেঞ্জ করা যায় কিনা। জি, অনেক ধন্যবাদ। তো ডাক্তার মঞ্জু মোর্শেদ, একটা জিনিস আমার মনে হয় যে একটু আমাদের দর্শকদের আমরা যদি বলি তাহলে মানে আরো ভালো হবে। সেটা হচ্ছে যে ধরুন এই যে ডিহাইড্রেটেড হচ্ছে একটা মানুষ, পানি স্বল্পতা হচ্ছে, তার ইলেকট্রোলাইট লস হচ্ছে, হ্যাঁ, এবং সব ক্ষেত্রে ডায়াবেটিসের রোগী হোক বা হাইপারটেনশনের রোগী হোক, আমরা যেটা গুরুত্ব দিচ্ছি বারবার যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয়ে যায় তার শরীরে, বিশেষ করে সোডিয়াম পটাশিয়ামের, সেক্ষেত্রে বিশেষ কিছু উপসর্গ কিন্তু দেখা দেবে, এবং সেটা অনেক সময় রোগী না বুঝলে রোগীর আশেপাশে যারা থাকেন আত্মীয় স্বজনরা বুঝতে পারবেন। সেই বিষয়টা যদি একটু আলোকপাত করেন যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কি ধরনের সমস্যা হয় রোগীর প্রাথমিক পর্যায়ে, এবং সেটা কত দ্রুত কারেকশন করা দরকার, একটু যদি বলেন এই বিষয়টা। জি, সর্বপ্রথমে যে আমরা তো এটা রক্ত পরীক্ষা ছাড়া এটা বুঝবো না যে আপনার সোডিয়াম বা পটাশিয়াম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এই ধরনের অনেক ধরনের ইলেকট্রোলাইট প্রবলেম হচ্ছে কি না হচ্ছে, কিন্তু এরপরও আপনার যে একটা স্ট্রেংথ ছিল, একটা যে টায়ার্ডনেস, ফ্যাটিকনেস হওয়া, কিংবা মাসেল ক্র্যাম্প হওয়া, কিংবা আপনার যে ইরিটেবিলিটি হওয়া, কিংবা আপনার কোনো কিছু যে কনসেন্ট্রেশন করার মতো সেরকম হচ্ছে না, কিংবা অ্যাগেন যেটি আমি কিছুক্ষণ আগেও বললাম যে অনেক সময় মাসেলে অনেক সময় এই করতে পারে, তারপর এই ধরনের কিছু সিমটম হলে হয়তো বুঝতে হবে যে কোনো ধরনের ইলেকট্রোলাইট প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে কি কারো কোনো মানে এক ধরনের কনফিউশন বা ড্রাউজিনেস বা এই ধরনের কোনো হয়, এরকম কিছু দেখা দিতে পারে?
জি, again এটি ডিপেন্ড করে আপনার মাত্রার উপর। হ্যাঁ, সাধারণত আচ্ছা, যদি খুব আচ্ছা। সিভিয়ার পর্যায়ে যায় তাহলে তো আপনার অনেক কিছু হতে পারে। যেমন আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিয়ে থাকি, যদি পটাশিয়াম যদি জি, খুব হাই জি। হয় কিংবা খুব যদি কম হয়ে থাকে, অনেক অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনের কারণে হোক বা অন্য কোনো কিডনি জনিত প্রবলেম হোক বা অন্য কোনো কারণে হোক, তাহলে অনেক ধরনের অ্যারিথমিয়া হতে পারে, অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো সুতরাং সেই অনুপাতে আপনার এটি রিপ্লেস করতে হবে। তারপরে ঠিক তেমনি আপনার সোডিয়াম যদি কম হয়ে থাকে, সোডিয়াম যদি বেশি হয়ে থাকে, তাহলে অনেক ধরনের কনফিউশন থেকে আরম্ভ করে অনেক ধরনের মারাত্মক কিছু করতে পারে। তো সুতরাং এগুলো ব্লাড টেস্ট ছাড়া সহজে বোঝা যাবে না। বোঝা যাবে না। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর হোসেন। তো ডক্টর মঞ্জুর হোসেন, শুরুতেই আপনি একটা কথা বলছিলেন যে এই মানে সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করার জন্য আরো কিছু ব্যবস্থা নেওয়া উচিত। তার মধ্যে আপনি বলছিলেন সানস্ক্রিন ব্যবহার কথা বলছিলেন। তার মানে আমরা যদি একটু অন্যভাবে আলোচনা করি যে আমরা আমাদের ত্বকটাকে কিভাবে এই সূর্যালোক থেকে সুরক্ষিত রাখবো, বা এর যে সূর্যালোকের যেসব পার্শ্ব প্রতিক্রিয়া আছে ত্বকের উপর, তা থেকে কিভাবে রেহাই পাবো। আপনি যদি একটা একটা করে বলেন। আপনি বলেছিলেন যে আমরা অনেক সময় চাইলে ছাতা ইউজ করতে পারি, হ্যাট ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি, সানস্ক্রিন ব্যবহার করতে পারি আপনি বলছিলেন, বা সানগ্লাসও আমরা যদি ব্যবহার করি। তো এই প্রত্যেকটা জিনিস যে উপকরণগুলো আমরা ব্যবহার করব, বা এই সানস্ক্রিন যদি ব্যবহার করি, এতে লাভ কি হচ্ছে, বা এই বিষয়গুলো কিভাবে আমরা ত্বকের সুরক্ষাটা করব। আপনি পোশাকের কথা একটু বলেছিলেন, একটু যদি সেই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করেন। জি, যখন আমরা সানগ্লাসেস ব্যবহার করবো সেটি রেগুলার সানগ্লাসেস না, যে সানগ্লাসেস আপনার আলট্রাভায়োলেট রেডিয়েশনকে আপনার প্রোটেক্ট করতে পারে সেই ধরনের সানগ্লাস নিতে হবে। এটি একটা গেল আচ্ছা। সানগ্লাস। হ্যাটের ব্যাপারে তো আপনি বললেন এটিতে তেমন একটা কোনো ম্যাজিক কিছু নেই। আর যেটি আমি বলবো যে সানস্ক্রিন যখন বাজারে যাবেন, দোকানে দেখবেন সবগুলো মোটামুটি SPF 15 কিংবা অ্যাবাভ আছে। তো আমি একটা গবেষণা দেখেছি যে সানস্ক্রিনটা SPF-টা 30 এন্ড অ্যাবাভ যদি হয়ে থাকে মোটামুটি ভালো। এটিতে 97% আপনার আলট্রাভায়োলেট রেডিয়েশন প্রোটেক্ট করতে পারে। এখন SPF যদি 50 হয়ে থাকে, 30 এর পরিবর্তে যদি 50 হয়ে থাকে, তাহলে 98% আপনার এটি প্রোটেক্ট করে থাকে। তার মানে দেখেন, এই যে SPF 30 থেকে আমি যে 50 নিলাম, এটা কিন্তু রেডিয়েশনের যে ব্লকেজটা, এটা কিন্তু খুব একটা বেশি পার্থক্য নয়। 97 থেকে 98%। অনেক সময় আপনি দেখবেন 85 SPF 85, কিন্তু খুব একটা মানে উপকার নেই। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে SPF 30 এবং অ্যাবাভ হলে এটি মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে এটি মোটামুটি আপনাকে প্রোটেক্ট করবে, এই আর কি। জি। আর এই সানস্ক্রিনটা তো আমরা যেটা দেখি বেশিরভাগ, মানে আমরা হয়তো অনেক সময় না বুঝি, দেখা যায় যে সানস্ক্রিনটা আমরা শুধু ফেসে বা নেকে ইউজ করছি, কিন্তু এটা তো চাইলে বডির যে এক্সপোজড পার্ট, যেটা সানলাইটের সংস্পর্শে আসছে, সব জায়গাতেই তো লাগানো যায়। লাগানো যায়। তো এটা আরেকটা বিষয়, আমি জানি না এটা আসলে উত্তরটা কি হবে, যে এই সানস্ক্রিন গুলো কি মানে কতক্ষণ কার্যকর থাকে। মানে এটা অনেক সময় বলা হয় 2 ঘন্টা 3 ঘন্টা, আমার ঠিক এক্স্যাক্টলি এটা কি ওই যেই সানস্ক্রিনের যে প্যাকটা আমি নিব তার গায়ে কি এই ধরনের সবকিছু বিস্তারিত লেখা থাকে, সেটা কি তার থেকে জানা যায়, না আপনি কিছু বলবেন? জি, সাধারণত হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার আগে থেকে এটি সানস্ক্রিন দিয়ে যখনই বের হবে সেটি দেওয়া যেতে পারে, এবং সাধারণত এটি 2-3 ঘন্টা পর্যন্ত লাস্ট করে থাকে। অনেক সময় অনেকে বলে থাকে যে এর থেকেও বেশি লাস্ট করে থাকে। তবে যদি বেশি ওভার এক্সপোজ যদি সান হয়ে থাকে, তাহলে আপনাকে হয়তো ফার্দার আবার সানস্ক্রিন দিতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর হোসেন। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর মঞ্জুর মোর্শেদ, এবং আজকে আমরা কথা বলছি গ্রীষ্মকালীন স্বাস্থ্য সতর্কতা নিয়ে।
ডাক্তার মঞ্জুর হোসেন, বিরতিতে যাওয়ার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আমার মনে হয় যে একটু খাবার দাবার নিয়ে যদি কথা বলি, এই গরমের সময় মানে কি ধরনের খাবার পছন্দ করা উচিত? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই খাবার দাবারের বিষয়ে যারা সুস্থ মানুষ তাদের কথা আলাদা, কিন্তু যাদের বিভিন্ন সমস্যা আছে, বিশেষ করে যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে খাবার দাবারের কোনো আলাদা সতর্কতা অবলম্বন করা উচিত কিনা? আমরা তো এই সময় অনেক পিকনিক করে থাকি বা বারবিকিউ করে থাকি। তো বিশেষ করে বিভিন্ন ধরনের সালাদ, বিভিন্ন ধরনের যে ওপেন বারে যেগুলো আমরা খাওয়া দাওয়া করে থাকি, খুবই খেয়াল রাখতে হবে যাতে এটি কোনো অবস্থাতে যাতে কন্টামিনেটেড যাতে না হয়ে থাকে। অনেকে হয়তো স্যানিটেশনের ব্যাপার হতে পারে, কিংবা আপনার যে টেম্পারেচারের ব্যাপার হতে পারে, এগুলো থেকে খেয়াল রাখতে হবে। সুতরাং সালাদের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে এটি ভালোভাবে এটি ওয়াশ হয়েছে, এটি একটি ব্যাপার গেল। আর মিটের ব্যাপারে যতটুকু সম্ভব আমরা মিট, তারপরেও কিন্তু আপনার আমি বলবো না একদম খেতে পারবেন না, কিন্তু এগেইন যেরকম লিমিটেশন হওয়ার দরকার সেরকম লিমিটেশন থাকতে হবে। আবার অনেক সময় আমরা বিভিন্ন বারবিকিউর জন্য বা অনেক কিছু আমরা ম্যারিনেটেড করে থাকি, সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা এক্সট্রা সল্ট দিয়ে থাকি। এই এক্সট্রা সল্টটা যাতে না দেওয়া হয়ে থাকে এটি খেয়াল রাখতে হবে। বিশেষ করে যাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই খুবই এটি মারাত্মক। যদি এক্সট্রা সল্ট নিয়ে থাকেন তাহলে হয়তো আপনাকে ওই পেশেন্টদেরকে হয়তো হসপিটালাইজেশন হতে পারে। সুতরাং এটি খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে অনেক ফ্যাটি ফুড যাতে আমরা যাতে না খেয়ে থাকি সেদিকেও খেয়াল রাখতে হবে। যে সময় অনেক পিকনিক হয় এই সামার টাইমে, তো পিকনিকের সময় একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ঠিক আছে কিনা, মানে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এই গরমের সময় কিন্তু রান্না করা খাবারও কিন্তু একটু বেশিক্ষণ থাকলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। এটা একটা বিষয়, এই বিষয়টা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। যে কোনো খাবারই আপনি সেটা একটু যদি শুকে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নষ্ট হলো কিনা, বা একটু যদি সামান্য চেখে দেখেন তখনও কিন্তু বোঝা যাবে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয় যেটা মঞ্জুর মোর্শেদ খুব গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা আমি আবারও আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে সালাদের ব্যাপারে। কারণ যখন আমরা সালাদ গ্রহণ করি, এই সালাদ গুলো কিন্তু সবার আগে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তা থেকে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। কাজে ফুড পয়জনিং কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে যে এই সালাদ গুলো যখন নষ্ট হয়ে যায়, সেটা যদি কেউ গ্রহণ করে তখন কিন্তু সেটা হতে পারে। কাজে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন এই পিকনিকের সময়, সামার টাইমে। এবং এবার ডাক্তার, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ডাক্তার মঞ্জুর মোর্শেদের কাছে। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একটা বিষয় আমাদের একটু হয়তো আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে যে অনেকেরই কিন্তু এই সময় মানে এই গরমের জন্য বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয় স্কিনে, রাইট? সেটা সানলাইটের সংস্পর্শেই হোক বা গরমের কারণেই হোক। সেক্ষেত্রে আসলে সেই জিনিসগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব? এই সময় আমরা অনেক সময় বাইরে বিভিন্ন কিছু সংস্পর্শে আসা হয়ে থাকে, যেমন পয়জন আইভি, এটি অনেক অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে, হাইভস হয়ে থাকে, খুবই ফ্লুরাইটিস, ইচিনেস হয়ে থাকে। তো এরকম যদি হয়ে থাকে অবশ্যই আপনার প্রথমে যদি আপনার যদি কোনো ধরনের কোল্ড টাইপের ওয়াটার থাকে একটা ক্লোথের মধ্যে বা হেভি একটা ন্যাপকিনের মধ্যে নিয়ে এটি আপনার স্কিনের উপর দিতে পারেন। এবং এট দ্য সেম টাইম যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে বা হিস্ট্রি বা একজিমা বা এই ধরনের কিছু থাকে, সবসময় আপনার যে কোনো ধরনের যেমন বেনাড্রিল বলেন কিংবা লরাইটেডিন বলেন, ফ্যাক্সোফিনেটিন বলেন, এই ধরনের রাখতে পারেন। আর যাদের অনেক সময় হয়তো অ্যানাফিলাক্সিস রিয়াকশন হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে এপিপেনও আপনি সাথে করে নিয়ে দিতে পারেন, এবং যদি প্রয়োজন মনে করেন এটি তখন এটি ব্যবহার করতে পারেন আপনার থাইতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বিশেষ করে যদি আপনার যদি লিপ যদি খুব সোয়ারিং হয়ে থাকে, ব্রিদিং এর প্রবলেম হয়ে থাকে, চোখ টোক একদম বেশ মানে দেখতে খুবই ভালো দেখাচ্ছে না, এরকম অবস্থা হলে আপনাকে এপিপেনটা দিয়ে আপনার 911 কল করতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তা আমরা অনেক বিষয়গুলো আলোচনা করেছি, তারপর আমার মনে হয় যে একটা বিষয় নিয়ে এর আরেকটু বেশি আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে আউটডোর অ্যাক্টিভিটিস। আপনি জানেন যে এই সময়তে মানে বিশেষ করে বাচ্চারা এবং বড়রা বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে, এবং কিছুদিন পরে হয়তো স্কুল ছুটি হয়ে যাবে, তখন আরো বেশি বাড়বে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে এই সামার টাইমে আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, এবং বা কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের ঝুঁকি আছে, যদি একটু বলেন। জি, আউটডোর অ্যাক্টিভিটিতে বিশেষ করে বাচ্চাদের যদি আপনি যে কোনো ধরনের ইনসেক্ট বাইট, লাইম ডিজিজ এগুলো থেকে যদি আপনি রক্ষা পেতে চান, তাহলে আপনার যে বিভিন্ন ধরনের রিপেলেন্ট, ইনসেক্ট রিপেলেন্ট যেগুলো আমরা ব্যবহার করে থাকি, এটি 30% টিইটি এই ধরনের কেমিক্যাল জাতীয় এই ধরনের দিতে হবে, যাতে আপনার কোনো ধরনের মসকিটো বা আপনার লাইম এই ধরনের যাতে এক্সপোজ না হয়ে থাকে স্কিনে। হ্যাঁ, আর সেই সাথে সাথে আপনাকে ক্লোথটা হতে হবে একটু লুজ ক্লোথ, ফুল স্লিভ ক্লোথ,
তারপর আপনার প্যান্টটা হতে হবে আপনার অ্যাগেইন যদি লুজ হয়ে থাকে ওইটা আপনার সকের মধ্যে এটা মানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তারপর হুম, হুম। স্নিকার জাতীয় যেগুলোতে ট্র্যাকশন আছে সেই ধরনের স্নিকার পড়তে হবে। তারপর আপনার সানগ্লাসেস কথা তো আমরা বললাম, যতটুকু আপনার ফ্রিকুয়েন্টলি যাতে আপনি কোনো শেড এরিয়াতে কিংবা কুলিং এরিয়াতে যাওয়া যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আপনার সব সময় যাতে মোবাইল ফোনটা আপনার চার্জ থাকে, এবং যখনই আপনি বাইর হবেন তখনই আপনার পরিচিত কাউকে বা ঘরের ফ্যামিলি মেম্বারকে আপনি অবশ্যই বলে যাবেন যে কোথায় যাচ্ছেন কিংবা কতক্ষণে আপনি ফিরে আসবেন, সেগুলোকে বলা যেতে পারে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেফটি রুল আছে, পার্কে বলেন কিংবা আপনার বিভিন্ন ধরনের লেকে বলেন, যেখানে যে সাইনটা এটা পোস্ট করা হয়েছে সেটা ফলো করবেন। যদি বলা হয়েছে যে এখানে যাবেন না বা এখানে এইভাবে সুইমিং করবেন না, অবশ্যই যাওয়া উচিত না। আর যারা আপনার সুইমিং জানেন না, অবশ্যই সুইমিং করার ব্যাপারে অবশ্যই আমি এটা নিষেধ করব। এবং সুইমিং এর ব্যাপারে তো যদি কোনো আল্লাহ মাফ করে কোনো কিছু হলে তো এগুলোর অনেক প্রিকশন আছে। আর অনেক মাউন্টেনে গেলে অনেক সময় আমরা খুব সুন্দর বিউটিফুল ওয়াটার দেখি, সাথে সাথে এত সুন্দর ওয়াটার দেখি যে এগুলোকে আমরা পান করবো সেটি সেভাবে করা যাবে না। অনেক সময় ডায়রিয়া থাকতে পারে বা অনেক অন্য ধরনের অর্গানিজমও থাকতে পারে, সেভাবে না খাওয়াই বেটার আর কি। সেটাই, মানে সেই পানির মানে দেখে আমরা মুগ্ধ হতে পারি, কিন্তু খুব সবসময় সেই পানি পান করা উচিত হবে না, না জেনে। অনেক ধন্যবাদ। কাজে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন এই সময় আউটডোর অ্যাক্টিভিটিসে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশ, নৈসর্গিক পরিবেশ দেখে আমরা মুগ্ধ হই এবং অনেক সময় সেগুলোর মধ্যে আমরা ডুবে যেতে চাই। কাজেই সেটা যাব, অবশ্যই উপভোগ করব, কিন্তু স্বাস্থ্যের বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। কাজে এই যে পানির কথাটা বললেন সেটা যেন আমরা গ্রহণ না করি। এবং পোকামাকড়ের কথাটা, আসলে এই সময় তো অনেক পোকামাকড় বেড়ে যায়, কাজে অনেক রকম সতর্কতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে কি ডক্টর মঞ্জুর মুর্শেদ, আপনি কি সাজেস্ট করেন যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ইনসেক্ট রিপিলেন্ট লোশন পাওয়া যায়, সেগুলো কি ব্যবহার করা যায়? ইনসেক্ট রিপেলেন্ট, জি, অনেক সময় যে মসকিটো রিপিলেন্ট লোশন আছে, এরকম ইনসেক্ট রিপিলেন্ট লোশন তো আছে, সেগুলো কি ইউজ করা যাবে না এই গরমের মধ্যে? ঠিক ব্যবহার করা ঠিক হবে কিনা? সেটা ব্যবহার করা যেতে পারে, যদিও ডিইটি আপনার ইপিএ অনেক আগে একটা এক ধরনের আপনার রেস্ট্রিকশন দিয়েছিল। তো অনেকের ক্ষেত্রে হয়তো একটা দুইটা হয়তো সিজার হতে পারে। সেটি আমি একটা গবেষণায় দেখেছি যে 100 মিলিয়নের মধ্যে একজনের সিজার হয়েছে এই ধরনের। তো একটু সতর্কতা অবলম্বন করা উচিত সেক্ষেত্রে। এটি 2 বছরের নিচে বাচ্চাদেরকে না দেওয়াই বেটার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আরেকটা বিষয়, যে ধরুন এই সানলাইটে কারো যদি দেখা যাচ্ছে যে হয়তো অ্যালার্জি আছে, বা হঠাৎ করে কোনো কারণেই হোক যখন এক্সপোজড হলেন বাইরে, তখন যদি স্কিনে র্যাশ উঠে যায়, চুলকায়, সেক্ষেত্রে কি কোনো মেডিসিন আছে ইমিডিয়েট রিলিফের জন্য? ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন কি খাওয়া যেতে পারে? জি জি, ওভার দ্য কাউন্টার যদি আপনি নন ড্রাউজি মেডিসিন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে লরাটিডিন দেওয়া যেতে পারে, ফ্যাক্সোফিনাটিন দেওয়া যেতে পারে। আর যদি বেনাড্রিল বা ডাইফেনহাইড্রোমেন এগুলো যদি দিয়ে থাকেন তাহলে হয়তো ওনার সাথে সাথে বা আধা ঘন্টা পরে হয়তো ঘুম আসার সম্ভাবনা আছে, কিন্তু অনেক সুদিন রিলিফ হবে। যখন আউটডোরে যাবেন এই ধরনের ওভার দ্য কাউন্টার কিছু মেডিসিন কিন্তু সাথে রাখতে পারেন, তাহলে হয়তো কারো যদি এরকম সমস্যা হয় সাথে সাথে আপনারা গ্রহণ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ধরনের সমস্যাগুলো আমরা বললাম, রাইট, এর মধ্যে অনেক সময় ধরেন পোকামাকড় যদি কামড় দিয়ে, বা পোকামাকড়ের কারণ অনেক রকম পোকামাকড় থাকে, সেক্ষেত্রে অনেক জায়গায় ফুলে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি কিছু করার আছে তাৎক্ষণিকভাবে? যদি আপনি কোল্ড ওয়াটার দিয়ে যদি কম্প্রেস করেন তাহলে আপনি কিছুটা উপকার পেতে পারেন। আর বিশেষ করে যদি বাসায় আসে, যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে কিন্তু এটা অনগোয়িং যদি প্রসেস থাকে, তাহলে আপনার অনেক সময় দেখা গিয়েছে যে ডক্টর সজল ভাই, যে আমাদের যে বাথটাব আছে 40, খুব সম্ভবত 40 গ্যালন একটি বাথটাব, এবং এই বাথটাবে যদি 1 কোয়ার্টার ব্লিচ যদি দিয়ে থাকেন এবং এই ওয়াটারের মধ্যে যদি 10 মিনিট যদি আপনার বসে থাকেন, এবং ওটিতে উপকার পাওয়া যায়। আবার অনেক সময় যে আমরা যে ওট মিল খেয়ে থাকি কিংবা ওট মিলের যে প্যাকেট আছে ওটি দিয়েও আপনি যদি শাওয়ার করে থাকেন গায়ে দিয়ে, সেটি তো আপনার সুদিং ফিলিং হতে পারে।
তবে শাওয়ার যাতে বেশিক্ষণ যাতে না হয়ে থাকে এইদিকে খেয়াল রাখতে হবে, ম্যাক্সিমাম 10 মিনিট, এবং এরপরে টাওয়াল দিয়ে যাতে এটি যাতে খুবই যাতে ঘষে যাতে আমরা যাতে স্কিনটাকে যাতে ড্রাই না করি সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এটি হচ্ছে যে হোম, বাইরের ব্যাপারে তো আপনি বললেন। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই সময়ে অনেকের কিন্তু এই গরমের কারণে হাঁচি সর্দি হতে পারে, এবং সেটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি, গরমের কারণে অ্যালার্জি, এবং সেই অ্যালার্জির কারণে যদি হাঁচি সর্দি হয় সেক্ষেত্রে তারাও কিন্তু যে ওভার দ্য কাউন্টার মেডিসিনগুলির কথা বললেন, যে লোরাটিডিন বা ফেক্সোফেনাডিন জাতীয় যে ট্যাবলেট গুলো আছে সেগুলো তারা গ্রহণ করে নিতে পারেন। বা কেউ যদি জানেন যে আমার এটা হয় গরমে গেলে, এরকম হাঁচি সর্দি হয়, তাহলে কিন্তু উনি চাইলে আগাম এটা গ্রহণ করে নিতে পারেন, সেটা তাতেও কিন্তু কিছুটা উপকার হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে কারো যদি অ্যালার্জিক রাইনাইটিসের জন্য বিভিন্ন ধরনের স্প্রে আছে, স্টেরয়েড স্প্রে বা অন্যান্য স্প্রে যেগুলো আছে সেগুলো যদি ব্যবহার করতে চান সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। কাজে এই আপনি যখন বাইরে যাবেন, আউটডোর অ্যাক্টিভিটিসে যাবেন, পিকনিকে যাবেন, তো কারো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু এই প্রস্তুতিটা আপনি নিতে পারেন। সেই ওষুধগুলো কিন্তু যদি আপনি আগে থেকেই নেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার এই সমস্যাগুলো যেগুলো মানে হয় সেগুলো থেকে আপনি রেহাই পাবেন, এবং আপনার যে বাইরে যে পিকনিকটা বা বাইরে যে ঘোরাফেরাটা করবেন, যে ঘুরতে ফিরতে যাচ্ছেন আনন্দের জন্য, সেটা কিন্তু আসলে ব্যাহত হবে না। কাজে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং একই সাথে আমরা এই গরমের সময় অনেকে বিচে যাই, তখনও কিন্তু আমরা লক্ষ্য রাখবো যেন সানস্ক্রিনটা আমরা ব্যবহার করি, এবং সানস্ক্রিন ব্যবহার করলে কিন্তু দেখা যাবে যে আপনার সেই যতক্ষণ আপনি বিচে থাকছেন তখন যে সানবার্ন হওয়ার কথা সেটা কিন্তু ততটা হবে না। কাজে এটা থেকে কিন্তু আপনার ত্বক সুরক্ষিত থাকবে। এবং ডাক্তার মঞ্জুর মোর্শেদ আরো একটা কথা বলেছিলেন যে এ সময় বাইরে গেলে অবশ্যই আপনি যে কাপড়টা পরবেন, ঢিলেঢালা কাপড় পরবেন, সুতি কাপড় পরা ভালো, এবং একই সাথে আপনার ফুল স্লিভ, মানে আপনার শরীর যদি ঢেকে থাকে তাতেই ভালো। কারণ একটা ভুল ধারণা আছে যে গরমের সময় কম কাপড় পরলে বুঝি কম গরম লাগবে, আসলে কথাটা কিন্তু ঠিক অতটা সত্যি নয়। কারণ আপনি যদি ফুল স্লিভের ঢিলেঢালা সুতি কাপড় পরেন তাতে কিন্তু আপনি একটু কমফোর্টেবল থাকবেন, আরামে থাকবেন। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ আরেকটা বিষয়ে একটু আলোচনা করতে চাই, আমরা জানি না এটা আজকের বিষয়ের সাথে ঠিক ততটা সম্পৃক্ত কিনা, সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড পয়জনিং এর কথা আমরা শুনি এই সামার টাইমে। এর সাথে আসলে কার্বন মনোক্সাইড পয়জনিংটা কখন হতে পারে এই সামার টাইমে, বা এই ক্ষেত্রে একটু যদি বিষয়টা একটু খুলে বলেন। জি, সচরাচর কার্বন মনোক্সাইড আমরা উইন্টার সময় যখন আমাদের দরজা জানলা সবই বন্ধ থাকে, অনেক হিটিং সিস্টেমটা আমাদের অ্যাক্টিভেট হয়ে থাকে, এই জন্য আমরা কার্বন মনোক্সাইডটা দেখে থাকি। কিন্তু এট দ্য সেম টাইম আপনার সামারও এটি কিন্তু হতে পারে। যেমন সামারে যদি এয়ার ফিল্ট্রেশন, ইনসাইডের এয়ার ফিল্ট্রেশন যদি ভালো না হয়ে থাকে, এক্সস্ট ফ্যানটা যদি ভালো না হয়ে থাকে, তখন অনেক সময় অ্যাকুমুলেট হয়ে থাকে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আইডলিং করে আমরা কারটা স্টার্ট দিয়ে এয়ার কন্ডিশন চালিয়ে বসে রয়েছি, তো অনেক সময় এগুলো ফিল্টার সিস্টেমটা যদি ভালো না হয়ে থাকে কার্বন মনোক্সাইড অ্যাকুমুলেট হতে পারে। আপনারা জানেন কার্বন মনোক্সাইড এটি অডরলেস গ্যাস, এটিতে আমি যেটা বললাম হিট স্ট্রোকের মতো ওই ধরনেরই সিম্পটম হতে পারে। এন্ড আপনার যে ডিজিনেস বলেন, তারপর অল্টার মেন্টাল স্ট্যাটাস বলেন, এবং লস অফ কনসাসনেস বলেন, সেটিও হতে পারে। তো সুতরাং সেরকম যদি হয়ে থাকে খুবই খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতে কারের মধ্যে আপনার বিশেষ করে কারের টেম্পারেচার আপনার সামারে অনেক বেড়ে যায় বাইরের তুলনায়, তো কোনো অবস্থাতে কোনো বাচ্চাদেরকে কারের মধ্যে রেখে কোথাও আপনারা বাইরে যাবেন না। তারপর এই ধরনের যদি কারো যদি হয়ে থাকে অবশ্যই 911 কল করবেন এবং নিকটস্থ হসপিটালে যেতে হবে, কারণ এটি ট্রিটমেন্ট হচ্ছে 100% অক্সিজেন দেওয়া। তো সুতরাং বুঝতেই পারছেন এটি বাইরে আপনি 100% অক্সিজেন পাবেন না, এই আর কি। আর কি করতে পারি? জি জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন। এবং অনেক দুর্ঘটনার ইতিহাস কিন্তু আছে যে বাচ্চাদেরকে গাড়িতে গরমের সময় রেখে যাওয়ার কারণে যে দুর্ঘটনাগুলি হচ্ছে, আমরা অনেক সময় বুঝি না, মনে করি যে 2-1 মিনিট বা 5 মিনিটের জন্য রেখে যাচ্ছি, কিন্তু আসলে এটা অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। কাজী দর্শক, আপনারা যারা এই সময় এই গ্রীষ্মকালীন সময় বাইরে যাবেন, আপনারা লক্ষ্য রাখবেন অবশ্যই বাচ্চাদের প্রতি বিশেষভাবে, এবং তাদেরকে একা কখনোই গাড়িতে রেখে যাবেন না এই গরমের সময়, কারণ অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। এবং অবশ্যই গাড়ির যে এয়ার কন্ডিশন সিস্টেম সেটাকে অ্যাক্টিভ রাখবেন। এবং আরো অন্যান্য বিষয় আজকে আলোচনা করেছি, সেই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আমরা এই সামার টাইমে যে ধরনের অস্বস্তিগুলো হয় তা থেকে আমরা রেহাই পেতে পারবো। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে
আপনাদের সাথে কথা বলবো এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, টিভিএন 24 এর সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।